কোষে দেখি 10.2 যে অঙ্কগুলো আছে ত্রৈরাশিকের, এই অঙ্কগুলো দেখো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে শিখব। আর তোমরা যারা কোষে দেখি 10.1 দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। তাহলে প্রথমে কি বলেছে এক একটা দেখো। বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে কি কি আছে? এখানে ধরো 3টি জিনিস আছে। একটা হচ্ছে জন, একটা দিন, আর একটা ঘন্টা। আমাদের কি চাইছে? কত দিনে কাজটি করবেন। তাহলে এই যে দিন চাইছে, আমরা দিনটাকে শেষে রাখবো। একদিকে লিখব লোক সংখ্যা, এই যে জন আছে, একদিকে লিখব সময় ঘন্টাতে আছে, আর একদিকে দিন সংখ্যা বা দিন। চলো অঙ্কটা করা যাক। তাহলে বাম দিকে তুমি প্রথমে লিখে দাও এখানে লোক সংখ্যা। লোক সংখ্যাটা দেখো বলা আছে জন। তারপরে এখানে লিখো সময়। সময়টা হচ্ছে ঘন্টাতে বলা আছে, ব্র্যাকেটে ঘন্টা। আর এখানে দিন বা দিন সংখ্যা। 3টা জিনিস আমার লেখা আছে। কি বলেছে? 14 জন, তারপর 4 ঘন্টা 15 দিন। দেখে দেখে শুধু পরপর লিখে যাও। এরপর 24 জন 7 ঘন্টা কত দিনে কাজটা করবে। ঠিক আছে, এখানে আমি এক্স ধরছি নি, তোমরা চাইলে এক্স ধরেও করতে পারো। তাহলে এখানে দেখো মোট 3টা আছে, লোক সংখ্যা, একটা সময় আর একটা দিন। যেইটা আমাদের বার করতে বলবে তার সঙ্গে আমাদের তুলনা করতে হবে, মনে থাকবে। তাহলে দিন সংখ্যা আমাদের বার করতে বলেছে, তাহলে একবার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তুলনা করব, মানে এইটার সঙ্গে একবার এইটা তুলনা করব, আরেকবার সময়ের সঙ্গে দিন সংখ্যা তুলনা করব, মানে এইটার সঙ্গে এটা তুলনা করব। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তুলনা হবে, আরেকবার সময়ের সঙ্গে দিন সংখ্যা তুলনা হবে, মানে কি সম্পর্ক এইটা তোমাদের জানতে হবে। জন আর দিনের মধ্যে তোমরা আগেও জেনে এসছো, জন আর দিনের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, একবারে চোখ বন্ধ করে তুমি বলতে পারবে। তাও আমি একটা উদাহরণ দিই। ধরো একটি পুকুর, একটা পুকুর 10 জন লোক তারা ধরো 20 দিনে একটা পুকুর কাটছে। 10 জন লোক 20 দিনে পুকুরটা কেটে দিচ্ছে। এই 10 জনের জায়গায় তুমি যদি বলো আমি 20 জনকে লাগাবো, তাহলে এই 20 দিনের জায়গায় দেখবে অনেক তাড়াতাড়ি পুকুরটা কাটা হয়ে যাবে। মানে লোক সংখ্যা যত তুমি এখানে বাড়াবে তবে দেখো তাড়াতাড়ি পুকুরটা কাটা হয়ে যাবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। আবার যদি লোক সংখ্যা কমিয়ে দাও, 10 জনের জায়গায় তুমি যদি বলো আমি 1 জনকে দিয়ে কাজটা করাবো, তাহলে অনেক দিন টাইম লেগে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে বাড়ছে কমছে, কমছে বাড়ছে, তাহলে যখন এরকম বিপরীত হয় সেটা ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, এইটি তুমি প্রথমে আগে লিখে দাও। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপর এইটার সঙ্গে এইটা, সময়ের সঙ্গে দিন সংখ্যা কি হবে? দেখো এইটার ক্ষেত্রে আমি উদাহরণটা দিই। 10 জন লোক তারা বলছে আমরা প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করব, 20 দিনে কাজটা কমপ্লিট করে দেবে। মানে একটা পুকুর তারা 5 ঘন্টা করে কাজ করলে 20 দিনে পুকুরটা কেটে দেবে। তাহলে তারা যদি বলতো আমরা 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করে কাজ করব, তখন এই 20 দিনের জায়গায় দেখবে অনেক কম দিনে তারা পুকুরটা কেটে দেবে। মানে এখানে তারা যত টাইমটা বেশি দেবে, 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করে কাজটা করবে, তখন দিন সংখ্যাটা কমে যাবে। আবার তারা যদি বলে না আমরা 1 ঘন্টা করে কাজটি করব, তাহলে অনেক দিন টাইম লেগে যাবে। তাহলে এইটুকু বুঝতে পারছি, এইটা যত বাড়বে, সময় যত বাড়বে, দিন সংখ্যা তত কমবে। সময় যত কমবে, দিন সংখ্যা তত
বাড়বে। তাহলে এই দুটির মধ্যেও ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখে দাও। এবং সময় ও দিন সংখ্যা বা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। যদি লোক সংখ্যাটা স্থির থাকে, মানে লোক কোনো চেঞ্জ না হয়, তখন সময় আর দিন সংখ্যার সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এইটা লিখার পর এই যে কি সম্পর্ক, এইটা যদি করে দিতে পারো, অঙ্কটার কিছুই নেই। শুধু এখানে লিখে দেবে কি চাইছে, দিন সংখ্যা। তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান, তাহলে একটা অঙ্ক বুঝতে পারলেই বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যে একা থাকবে প্রথমে আগে বসিয়ে দাও, 15 একা আছে, বসে গেল, গুণিত। এইটা আমরা কি বলেছিলাম, এই যে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত যখন বলবে, প্রথমে উপরে যেটা আছে এইটা বাই এইটা, মানে পরপর লিখে যাবে, 14/24 গুণিত। এটাও দেখো আমাদের ব্যস্ত সম্পর্ক, তাহলে 4/7 লিখে দাও, 4/7। যখন ব্যস্ত বলবে পরপর এইভাবে লিখে যাবে, এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এটাও ব্যস্ত। তাহলে যখন ব্যস্ত সম্পর্ক থাকবে এরকম পরপর লিখে যাবে, এইটা বাই এইটা, আবার এইটাও ব্যস্ত সম্পর্ক, এইটা বাই এইটা। শুধু কাটাকুটি করো কি আসে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ছক 24, 7 2 14, আবার এখানে 2 3 6, 3 5 15। তাহলে কত পাচ্ছি আমরা, 5 দিন। এইটি হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত দিনে কাজটি করবেন, 5 দিনে কাজটি করবেন। এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজ। চলো তারপর অঙ্ক দেখি, দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা বলেছে সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, একটা বই আছে, বলেছে 105 পৃষ্ঠার একটা বই, প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে, এই যেরকম লাইন, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। দেখো এটি হচ্ছে একটি শব্দ, এটি একটি, মানে এরকম এক একটা লাইনে 8টি করে শব্দ আছে। বলছে বইটাকে এমনভাবে তোমাকে ছাপাতে হবে যাতে 30টি লাইন থাকে, প্রত্যেকটা লাইনে 10টি করে শব্দ থাকবে। তাহলে কত পৃষ্ঠার বইটা হবে সেইটা আমাদের বার করতে বলেছে। এই যে পৃষ্ঠা, এটা আমরা শেষে রাখবো। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে পৃষ্ঠা, একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে শব্দ। এই যে দেখো 8টি করে শব্দ, তাহলে তিনটা জিনিস আমরা লিখব। তাহলে এখানটাই আমরা লিখে দিচ্ছি যে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা, এটা একটা হয়ে গেল। আরেকটা হচ্ছে শব্দ সংখ্যা বা শব্দের সংখ্যা, আরেকটা কি পৃষ্ঠার সংখ্যা। তাহলে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা, আর প্রতি পৃষ্ঠায় শব্দের সংখ্যা, আর একটা পৃষ্ঠার সংখ্যা। প্রথমে কি বলা আছে, 25। কটা করে শব্দ আছে, 8টা করে শব্দ। কত পৃষ্ঠার বই, 105 পৃষ্ঠার বই। এরপর আমাকে বলেছে 30টা করে লাইন, 10টা করে শব্দ, তাহলে কত পৃষ্ঠার বইটা হবে, এইটা হচ্ছে আমাদের চাইছে। তাহলে এইটার সঙ্গে একবার পৃষ্ঠার সংখ্যা কি সম্পর্ক সেটা আমরা দেখব, আবার শব্দের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে। শুধু এইটুকু বুঝতে পারলেই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। দেখো প্রথমে ধরো এটি হচ্ছে একটি বই বা পৃষ্ঠা, ধরো
এই পৃষ্ঠায় যদি এগুলো সব লাইন, এরকম লাইন আছে, তো এই লাইনের সংখ্যা তুমি যত বাড়াবে, মানে একটা এই পৃষ্ঠাতে লাইনের সংখ্যা যত বাড়াবে তত তোমার পৃষ্ঠা সংখ্যা কমবে। ঠিক আছে, ধরো একটা পৃষ্ঠায় এরকম 5টা লাইন আছে বা 6টা লাইন আছে, তুমি 6টার জায়গায় ধরো 10টা করে লাইন এখানে দিবে, তাহলে পৃষ্ঠার সংখ্যা অনেক কমে যাবে, কম পৃষ্ঠায় লেখাটা হয়ে যাবে। তাহলে পৃষ্ঠার যে লাইনের সংখ্যা সেইটা যদি বাড়ে পৃষ্ঠার সংখ্যা কমবে, আর যদি একটা পৃষ্ঠায় ধরো 3টা করে লাইন তুমি লিখবে তখন পৃষ্ঠার সংখ্যা অনেক হবে। তাহলে লাইনের সংখ্যা কমলে পৃষ্ঠার সংখ্যা বাড়বে, আবার লাইনের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে। এই দুটির মধ্যে কি সম্পর্ক? এই দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক। একটা কমছে একটা বাড়ছে, আবার এইটা বাড়লে এটা কমছে। তাহলে লিখে দাও, বইয়ের লাইনের সংখ্যা বা লাইনের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এটা আমাদের হয়ে গেল। এবং এরপর আমরা দেখব শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক। একটা লাইনে যদি শব্দ সংখ্যা, ধরো এখানে 5টা শব্দ আছে, 5টার জায়গায় তুমি যদি এখানে 10টা করে শব্দ দাও তাহলে নিশ্চয়ই পৃষ্ঠার সংখ্যা অনেক কমে যাবে। যত বেশি শব্দ এখানে দিবে পরপর, ধরো এই লাইনটায় আমি ধরলাম 20টা শব্দ আছে মোট, 20টার জায়গায় তুমি যদি বলো আমি 30টা শব্দ এখানে লিখব, তাহলে তত পৃষ্ঠার সংখ্যা অনেক কমে যাবে, মানে খুব কম পৃষ্ঠায় তোমার লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে শব্দের সংখ্যা যত বাড়বে পৃষ্ঠার সংখ্যা তত কমবে, আবার শব্দের সংখ্যা যত কম হবে, মানে তুমি যদি 3টা 4টা করে এরকম শব্দ লিখে লিখে যাও তাহলে অনেক তোমার পেজ লেগে যাবে। ওই জন্যে শব্দের সংখ্যা যত কমবে পৃষ্ঠার সংখ্যা তত বাড়বে। তাহলে একটা কমলে একটা বাড়ছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে শব্দের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা এখানে লিখে দাও, শব্দের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা বা পৃষ্ঠার সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যখন এই লাইনের সংখ্যাটা একই থাকবে, ঠিক আছে, মানে লাইনের সংখ্যা একই রেখে শব্দ সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কমবে, আবার শব্দের সংখ্যা কমালে পৃষ্ঠার সংখ্যা বাড়বে। সেই জিনিসটা আমরা শর্টকাটে লিখে দিয়েছি। কি চাইছে আমাদের? পৃষ্ঠার সংখ্যাটা কত। তাহলে এখানে লিখো নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা। তাহলে নিয়মটা আমি কি বলেছি, যে একা থাকবে প্রথমে আগে এখানে লিখে দাও 105 গুণিত, এটা কি সম্পর্ক? দেখো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে কি বলেছি, পরপর লিখে যাবে, প্রথমে 25 তার নিচে 30, তাহলে 25/30 গুণিত, এটাও ব্যস্ত সম্পর্ক ছিল শব্দের সঙ্গে পৃষ্ঠার, মানে প্রথমে 8 তার নিচে লিখো 10, 8 তার নিচে 10, কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কত দিয়ে কাটাকুটি করবে? দেখো 5 দিয়ে আমি যদি কেটে দিই, 5 2 10, 5 5 25, আবার 5 6 30, আর কত দিয়ে কাটবে? 2 4 8, এটার সঙ্গে এটা 2 দিয়ে কেটে দাও, 2 2 4, 2 3 6, 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 3 9, 1 15, 3 5 15, বা 105কে তুমি 3 দিয়ে ভাগ করো 35 চলে আসবে। তাহলে এখানে 2 আছে, এখানে 35 আছে, 35 আর 2 গুণ করো, 35 দুগুণে 70, তাহলে পৃষ্ঠার সংখ্যা কত হবে? 70টি, সমান 70টি। নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা 70টি, এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল।
বুঝতে পেরেছো? শুধু এখানটা যদি ভালো করে বার করতে পারো, মানে কি সম্পর্ক যদি বুঝে যাও, তাহলে এইটা কিছুই নয়। চলো তারপর অঙ্ক করি, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর 3-এরটা দেখো কি বলেছে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি বলেছে ভালো করে বুঝতে হবে। 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্র্যাক্টর চাষ করছে। এখানে মোট জমি আছে কত? 540 বিঘা জমি আছে, তার মধ্যে 120 বিঘা করে দিয়েছে। এখনও তাকে করতে হবে কত বিঘা? এটা থেকে এটা বিয়োগ করলে পাবো। 14 দিনে কাজটা করতে হবে, তার মধ্যে 4 দিন করে দিয়েছে, তাহলে এখনও 10 দিন বাকি আছে। সেই 10 দিনে আর কটি ট্র্যাক্টর লাগবে এই বাকি জমিটা চাষ করতে, সেইটা আমাদের বার করতে বলেছে। যেহেতু আমাদের ট্র্যাক্টরের সংখ্যা বার করতে হবে, তাহলে এটাকে শেষে রাখো। জমির পরিমাণ, দিন সংখ্যা আর ট্র্যাক্টর। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে বাম সাইডে তুমি লিখে দাও জমির পরিমাণ। কিসে আছে? বিঘাতে আছে, তাহলে বিঘা। এখানে লিখো দিন সংখ্যা, দিন সংখ্যা। আর একটা হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা বা ট্র্যাক্টর। তাহলে প্রথমে 120 বিঘা জমি, দিন সংখ্যা কত? 4 দিনে 5টি ট্র্যাক্টর চাষ করছে। টোটাল জমি ছিল 540 বিঘা। তাহলে 540 থেকে তুমি 120 আগে বাদ দিয়ে দাও। আর কত বিঘা আছে দেখো, 0, 2 আছে 4, 2, 1 আছে 5, 4। এখনো 420 বিঘা জমি বাকি আছে চাষ করতে। কদিন বাকি আছে? টোটাল 14 দিন বলেছিল করতে, 14 দিনের জায়গায় 4 দিন তারা করে পালিয়ে গেছে। তাহলে 14 থেকে 4 বাদ দাও, আর 10 দিনে করতে হবে। কটি ট্র্যাক্টর লাগবে? বোঝা গেছে? 120 বিঘা জমি, 4 দিনে 5টা ট্র্যাক্টর চাষ করছে। মোট জমি ছিল 540 বিঘা, ওই জন্য 540 থেকে 120 বাদ দাও, 420 বিঘা এখনো জমি চাষ করতে বাকি আছে। 14 দিনে কাজটা করতে বলেছিল, তাহলে 14 থেকে 4 বাদ দাও, যেহেতু 4 দিন কাজটা করে দিয়ে পালিয়ে গেছে, আর 10 দিন এখনো বাকি আছে। টোটাল কটি ট্র্যাক্টর লাগবে? তাহলে তুলনা করব এটার সঙ্গে এটা একবার, কি সম্পর্ক, আবার এটার সঙ্গে এটা একবার, কি সম্পর্ক। জমির পরিমাণ যত বাড়বে ট্র্যাক্টরের সংখ্যা তত তোমাকে বাড়াতে হবে। ধরো তোমাদের 5 বিঘা জমি আছে, 5টা ট্র্যাক্টর চাষটা করে দেয়। তুমি আরও 5 বিঘা কিনেছো, এখন তোমাদের 10 বিঘা জমি হয়েছে। তাহলে 10 বিঘা জমি চাষ করতে তোমাকে ট্র্যাক্টর কিন্তু আরও বাড়াতে হবে, ঠিক আছে? যদি তুমি তাড়াতাড়ি কাজটা চাও, তাহলে 5-এর জায়গায় তখন অনেক বেশি ট্র্যাক্টর লাগবে, ধরো আরও 2-3টা বেশি লাগবে। তাহলে জমি যত বাড়বে তত কিন্তু তোমাদের ট্র্যাক্টরের সংখ্যা বাড়াতে হবে। জমি কমলে ট্র্যাক্টরের সংখ্যা কমবে, যদি দিন সংখ্যাটা একই থাকে, ঠিক আছে? তুমি যদি চাও আমি 10 দিনেই কাজটা করব, দিনটা একবারে ফিক্সড করে দিয়েছো, 10 দিনেই আমাদের কাজটা করতে হবে, তাহলে ট্র্যাক্টর তোমাকে বেশি দিতে হবে। আর যদি বলো আমি এখানে জমির সংখ্যা কমিয়ে দেবো, যদি তোমাদের 1 বিঘা জমি থাকে, তাহলে ট্র্যাক্টরের সংখ্যা তুমি কমিয়ে দাও। 10 দিন মানে অনেক টাইম, যদি দিনটা একই থাকে, তাহলে জমির সংখ্যা বাড়লে ট্র্যাক্টরের সংখ্যা তোমাকে বাড়াতে হবে, জমির সংখ্যা কমলে ট্র্যাক্টরের সংখ্যা কমবে। তাহলে এই দুটার মধ্যে কি সম্পর্ক? হলে দুটাই কমছে, নাহলে দুটাই বাড়ছে, সরল সম্পর্ক। তাহলে লিখে দাও জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবং দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টরের কি সম্পর্ক? যদি জমির পরিমাণটা তোমাদের একই থাকে, ধরো 10 বিঘা জমি আছে,
ঠিক আছে, তাহলে জমির পরিমাণ একই রেখে দিন সংখ্যা যত বাড়াবে ট্র্যাক্টরের পরিমাণ তত কমবে, দিন সংখ্যা যত কমবে ট্র্যাক্টরের সংখ্যা তত বাড়বে। বুঝতে পেরেছ? তাহলে উদাহরণ দিই, 10 বিঘা জমি আছে, তুমি বললে 5 দিনে তোমাকে কাজটা করে দিতে হবে, তাহলে ট্র্যাক্টরের সংখ্যা তোমাকে বাড়াতে হবে। আবার তুমি যদি বলো 5 দিনের জায়গায় ধরো 10 দিনে কাজটা করতে হবে, তাহলে ট্র্যাক্টর তখন কম লাগলেও চলবে। দিন সংখ্যা যদি বাড়ে ট্র্যাক্টরের সংখ্যা কমবে, দিন সংখ্যা কমলে ট্র্যাক্টরের সংখ্যা বাড়বে। তাহলে এই যে একটা কমছে একটা বাড়ছে, এইটি কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দাও, দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টরের ব্যস্ত সম্পর্ক। অতএব এরপর তুমি লিখে দাও মোট ট্র্যাক্টর সংখ্যা বা মোট ট্র্যাক্টরের সংখ্যা সমান কে একা আছে 5, বসিয়ে দাও, গুণিত এইটার সঙ্গে এইটা আমরা তুলনা করেছি, কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল যখন হবে তখন এখান থেকে শুরুটা হবে, উপরের দিকে উঠবে, মানে এটা প্রথম তারপর এটা। উপরে লিখো 420, তার নিচে লিখো 120, গুণিত এইটার সঙ্গে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তখন পরপর লিখে লিখে যাবে, এইটা উপরে এটা নিচে, 4/10। সরল মানে নিচ থেকে উপরে লিখবে, ব্যস্ত যখন বলবে উপর থেকে নিচ। ঠিক আছে, এইটা মনে রাখলেই তুমি অঙ্কটা করতে পারবে। কি কাটছে দেখো, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 4 3 12, 3 14 42। আচ্ছা 5 2 10, 2 সঙ্গে 14 কাটো 7, তাহলে 7টি। মোট ট্র্যাক্টর লাগবে 7টি। তার মধ্যে আমাদের কি চাইছে? বলেছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে? 5টা তো ছিলই, তাহলে আর কটা লাগছে? আর 2টা বেশি লাগছে, তবেই তো 7টা হচ্ছে। তাহলে আর কটি বেশি ট্র্যাক্টর লাগবে? আর 2টি বেশি ট্র্যাক্টর লাগবে। তাহলে শেষে তোমাকে উত্তরটা এইভাবে লিখে দিতে হবে। অতএব সময় মতো যেটা লেখা আছে সেটা শুধু লিখে দাও, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর 7 থেকে 5 বাদ দিয়ে দাও, 2টি ট্র্যাক্টর লাগবে। ঠিক আছে, শেষে কিন্তু এটা বিয়োগ করতে হবে। অনেকে কি করে এখানেই রেখে দেয়, এখানে কিন্তু উত্তরটা হবে না। তোমাকে পড়ে দেখতে হবে কি বলেছে, যে সময় মতো চাষের কাজটা যদি শেষ করতে হয় তাহলে কটি ট্র্যাক্টর লাগবে। তাহলে প্রথমে তো তুমি 5টা লাগিয়েছো, এখানে মোট কত বেরিয়েছে? 7টি। তাহলে কটা বেশি লাগিয়েছো? 2টা বেশি লাগিয়েছি, তবেই তো 7টা হয়েছে। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 4এরটা দেখো কি বলেছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে জন আছে, দিন আছে আর অংশ আছে। ঠিক আছে, রাস্তার পরিমাপটা অংশে বলা আছে। তাহলে 30 জন লোক 15 দিনে গ্রামের যে রাস্তা আছে তার 3/7 অংশ সারাচ্ছে। আরও 10 জন লোক কাজটা করতে আসছেন, তাহলে 30 ছিল, এখন হয়ে গেছে 40। বাকি অংশ মানে এখানে দেখো ভগ্নাংশ আছে, তাহলে মোট অংশ তোমাকে ধরতে হবে 1, তার 3/7 অংশ সারানো হয়ে গেছে। কত বাকি আছে? 1 - 3/7 যা হবে। তাহলে তত অংশ সারাতে কত দিন টাইম লাগবে সেইটা আমাদের চাইছে। তাহলে চলো একদিকে জন, একদিকে দিন আর একদিকে অংশ, 3টা আমরা লিখব। তাহলে এখানে প্রথমে আমি লিখে দিচ্ছি লোক সংখ্যা।
এইটি হচ্ছে লোক সংখ্যা মানে জন। তারপরে কি লিখবে? কাজের পরিমাণ। এখানে তুমি লিখো কাজের পরিমাণ, এটা হচ্ছে অংশ। আর এখানটায় লিখো তুমি সময় বা দিন, সময় দিয়ে ব্র্যাকেটে লিখে দাও দিন। তাহলে এখানে তিনটা জিনিস, লোক সংখ্যা, কাজের পরিমাণ আর হচ্ছে দিন। প্রথমে দেখো 30 জন লোক, তাহলে 30 15 দিনে, তাহলে এখানে লিখো 15। আর কত অংশ? 3/7 অংশ রাস্তা সারাচ্ছে। এরপর বলা আছে 10 জন লোক আরও আসছে, তাহলে 30-এর সঙ্গে আরও 10 যোগ করে দাও। তাহলে এখন লোক সংখ্যা কত? 40 জন। কত দিনে আমাদের চাইছে আর কত অংশ বাকি আছে? মোট অংশ 1, সেখান থেকে তুমি 3/7 বাদ দিয়ে দাও। এইটা যখন লসাগু করবে কত হবে? 1 - 3/7 মানে কত? তুমি সাইডে লসাগু করে দেখে নাও। 1 - 3/7 7, তাহলে 7 × 1 = 7 -3, 7 থেকে 3 বাদ দাও 4, নিচে 7, তাহলে 4/7 অংশ। দেখো 40 জন লোক 4/7 অংশ কাজটা করবে কত দিনে, এইটি আমাদের চাইছে। তাহলে এরপর আমাদের এইটার সঙ্গে এইটা কি সম্পর্ক দেখতে হবে, আর এইটার সঙ্গে এইটা কি সম্পর্ক আমাদের দেখতে হবে। প্রথমেই জন আর দিন, আমরা কি জানি? জন আর দিন সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। আমি প্রথম থেকেই বলে আসছি, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এখানে লিখে দাও লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এরপর আমরা তুলনা করব লোক সংখ্যা যখন স্থির, লোক সংখ্যা একই রেখে এইটার সঙ্গে এইটা আমরা তুলনা করব। তাহলে কাজের পরিমাণ যত বাড়বে দিন তত বেশি লাগবে, কাজের পরিমাণ যত কমবে দিন তত কম লাগবে। তাহলে একই হচ্ছে, এইটা কমলে এইটাও কমবে, এইটা বাড়লে এইটাও বাড়বে। কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে লিখে দাও কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। ঠিক আছে, এটার সঙ্গে এটা ব্যস্ত, এটার সঙ্গে এটা সরল। অতএব নির্ণেয় দিন সংখ্যা। আমাদের কি চাইছে? যে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান, তাহলে 15 একা আছে, এখানে বসিয়ে দাও আগে 15 গুণিত এইটার সঙ্গে এটা ব্যস্ত হওয়া মানে আমরা কি বলেছি? উপর থেকে নিচ, প্রথমে এইটা তারপর এইটা, 30/40। পরেরটা হচ্ছে সরল, এটার সঙ্গে এটা সরল মানে এখান থেকে শুরুটা হবে, নিচ থেকে উপরে, প্রথমে এইটা তারপর এইটা। তাহলে 4/7, তার নিচে লিখো 3/7। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে। কাটাকুটি করে দাও, তাহলে 0-র সঙ্গে 0 কেটে গেল। দেখো এখানে নিচে 7, এখানেও নিচে 7 আছে। অথবা যদি বুঝতে অসুবিধা হয় আগে 15 লিখো, 3/4 লিখো গুণিত, দেখো 4/7 লিখে দাও। এইটা ভাজিত লাইন, গুণিত করলে কি হয়? উল্টে যায়, 7/3 হয়ে যায়, 7/3। ভাজিতকে গুণিত করতে গেলেই এটা উপরে এটা নিচে হয়ে যায়। 4-এর সঙ্গে 4 কাটলো, 7-এর সঙ্গে 7, 3-এর সঙ্গে 3, থাকলো কত? 15। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারবো যে বাকি অংশ সারাতে আর 15 দিন সময় লাগবে। এখানটা তুমি লিখে দিতে পারো শেষে যে রাস্তার বাকি অংশ সারাতে
কতদিন টাইম লাগবে? 15 দিন সময় লাগবে। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। চলো এরপর 5-এরটা দেখি কি বলেছে। 5-এরটা বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে কি কি আছে? একটা অশ্ব ক্ষমতা, আর একটা হচ্ছে জলের পরিমাণ লিটারে আছে, আর হচ্ছে সময় যেটা ঘন্টাতে আছে। তাহলে 3টা জিনিস আমরা লিখব। কি চাইছে? জল তুলতে কত সময় লাগবে, মানে সময়টাকে আমরা শেষে রাখবো। তাহলে এখানটাই তুমি প্রথমে লিখে দাও পাম্পের যে ক্ষমতা। তাহলে পাম্পের ক্ষমতা সেইটাকে এখানে লিখব অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা। আর এখানে লিখো জলের পরিমাণ। জলের পরিমাণ সেটা কিসে আছে? লিটারে। তাহলে লিটার ব্র্যাকেটে। আর একটা হচ্ছে সময়। সময়টা হচ্ছে ঘন্টাতে আছে, দেখো ঘন্টা। প্রথমে বলা আছে 5 অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ কত? 36,000, সময় কত লাগছে? 8 ঘন্টা। এরপর 7 অশ্ব ক্ষমতা, 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখে দেখে শুধু মানগুলো বসাও। তাহলে প্রথমে তুলনা করব পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের, তারপর জলের পরিমাণের সঙ্গে সময়ের, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। তাহলে পাম্পের ক্ষমতা যত বেশি হবে তত তাড়াতাড়ি জলটা তুলে দিতে পারবে। মানে পাম্প যত ভালো হবে, তার অশ্ব ক্ষমতা যত বেশি হবে, তত কম টাইমে জলটা তুলবে। আর পাম্প যদি কমা হয়, মানে অশ্ব ক্ষমতা যদি কম হয় ধরো কোনো পাম্পের, সে কিন্তু অনেক সময় ধরে জল তুলবে, মানে টাইম তার বেশি লাগবে। তাহলে কি বুঝতে পারলে? ক্ষমতা বেশি হলে সময় কম লাগবে, ক্ষমতা কম হলে সময় বেশি লাগবে। তাহলে এই দুটির মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এইটা কম এটা বেশি, এটা বেশি হলে এটা কম। তাহলে লিখে দাও পাম্পের ক্ষমতা ও জলের পরিমাণ, জলের পরিমাণের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবং এইটার সঙ্গে এটা কি সম্পর্ক? জলের পরিমাণ, মানে ধরো তুমি অনেক বেশি জল চাইছো, তাহলে সময় তোমার বেশি লাগবে। যদি তুমি কম জল চাও, তাহলে সময় অনেক কম লাগবে। যত বেশি তুমি জল ভরবে, মানে ধরো 5 বিঘা জমিতে তুমি জল দেবে বা 10 বিঘা জমিতে তুমি জল দেবে, তাহলে অনেক টাইম তোমার লাগবে। আর যদি তুমি বলো আমি 1 বিঘা জমিতে জল দেবো, তাহলে টাইম তোমার কম লাগবে। জলের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগবে, জলের পরিমাণ কম হলে সময় কম লাগবে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এইটা বাড়লে এইটা বাড়ছে, এটা কমলে এটাও কমবে। তাহলে লিখে দাও জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক হয়ে গেল আমাদের লেখা। অতএব নির্ণেয় সময়, নির্ণেয় সময়। শুধু এই দুটা লাইন লিখে দেওয়া মানেই একবারে তুমি এখানে লিখতে পারবে। প্রথমে 8 বসে গেল, এরপর এইটার সঙ্গে এটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে আমি কি বলেছি? এ পাশে এইটা উপরে এটা নিচে, 5/7। সরল মানে ঠিক উল্টিয়ে লিখবে, প্রথমে নিচটা তারপর উপরটা। মানে উপরে হয়ে যাবে 63,000 আর নিচে হয়ে যাবে 36,000। বুঝতে পেরেছ? ব্যস্ত মানে উপর থেকে নিচ, সরল মানে নিচ থেকে উপর। এই দুটা জিনিস মনে থাকলেই অঙ্ক তুমি করতে পারবে।
তিনটা শূন্য কেটে দাও। দেখো 63-র সঙ্গে 7, 7 9 কত হয় 63, 9 4 কত 4 লং 36, 4-এর সঙ্গে 8 কেটে দাও, 4 2 8, তাহলে উপরে কে আছে 5 আর 2 সমান 10। তাহলে কত টাইম লাগবে 10 ঘন্টা টাইম লাগবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, অতএব 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলেই উত্তর আমাদের হয়ে গেল। বুঝতেই পারছো কত সহজ অঙ্ক। চলো তারপরে অঙ্কটা দেখি কি বলেছে। 6-এরটা কি বলেছে দেখো, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানটায় প্রথমে লিখো মোটরের ক্ষমতা। আগেরটাই যেমন ছিল পাম্পের ক্ষমতা, এখানে মোটরের ক্ষমতা। তাহলে অশ্ব ক্ষমতা, তারপরে কি লিখবো সময়, এটা হচ্ছে ঘন্টাতে আছে ঘন্টা, যেটা আমাদের চাইছে যে কত বিদ্যুৎ খরচ হবে, তাহলে ওই জন্য এইটাকে আমরা শেষে লিখব বিদ্যুৎ খরচ। ঠিক আছে, বিদ্যুৎ খরচের পরিমাণ। 3টা আমাদের লেখা হয়ে গেছে। তাহলে প্রথমে কি লেখা হবে, এখানে 5 অশ্ব ক্ষমতা, সময় কত 8 ঘন্টা, কত একক বিদ্যুৎ খরচ হচ্ছে 20 একক। তাহলে 3 অশ্ব ক্ষমতা 10 ঘন্টা কত বিদ্যুৎ খরচ হবে। দেখো যেটি বলে দেওয়া আছে আমি পরপর লিখে দিয়েছি, 5 8 20 3 10 কত। তাহলে এইটার সঙ্গে এইটা কি সম্পর্ক, এইটার সঙ্গে এটা কি সম্পর্ক সেটা আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা তুলনা করছি মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুৎ খরচের যে সম্পর্ক। মোটরের ক্ষমতা যত বেশি হবে তত বেশি তোমার কারেন্ট পুড়বে, যদি ক্ষমতা কম হয় কারেন্ট কম পুড়বে। ঠিক আছে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক, ক্ষমতা যত বেশি বিদ্যুতের পরিমাণ তত বেশি হবে, ক্ষমতা যত কম বিদ্যুতের পরিমাণ তত কম। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচের পরিমাণ সরল সম্পর্ক এবং সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচ। দেখো সময় যত বেশি হবে বিদ্যুৎ খরচ তত বাড়বে, সময় কম বিদ্যুৎ খরচও কম। তুমি যদি ধরো একটা লাইট একটা ফ্যান ঘরে যদি 2 ঘন্টা চালাও, তাহলে যে পরিমাণ তোমার কারেন্ট পুড়বে তুমি যদি 10 দিন চালিয়ে রাখো, মানে সময় যত বেশি বাড়াবে তোমার বিদ্যুতের বিল তত বেশি আসবে। ঠিক আছে, তাহলে সময় বাড়লে খরচ বেশি হবে, যদি সময় কম হয় বিদ্যুতের খরচও কম হবে। তাহলে এই দুটির মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি সময় এবং বিদ্যুৎ খরচের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে অতএব, তাহলে কি চাইছে আমাদের, বিদ্যুৎ খরচের পরিমাণ। তাহলে অতএব বিদ্যুৎ খরচের পরিমাণ, প্রথমে 20 দেখো একা আছে, তাহলে 20 গুণিত
এইটার সঙ্গে এটা কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। সরল মানে আমরা কি বলেছি, প্রথমে এটা লেখা হবে তারপর এইটা। তাহলে 3/5 গুণিত এইটার সঙ্গে এটা, এটাও সরল ছিল, তাহলে 10/8। 10/8। ব্যস্ত হলে উপর থেকে নিচ, সরল হলে নিচ থেকে উপর। এই জিনিসটা শুধু মাথায় ঢুকিয়ে নাও। কি কাটছে দেখো তো, এখানে 5 2 10, 2-এর সঙ্গে 8 কেটে দাও, 2 4 8, 4-এর সঙ্গে 20 কাটো, 4 5 20, কত হচ্ছে? 5 3 15। তাহলে উত্তরটা লিখে দিচ্ছি শেষে। অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। 15 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 7-এর দাগে যে অঙ্কটা আছে। দেখো 7-এর দাগে কি অঙ্কটা বলেছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানেও 3টা জিনিস আছে, একটা জনসংখ্যা, একটা দিন সংখ্যা, আর একটা শাড়ির পরিমাণ। চলো অঙ্কটা করা যাক। এখানে আমাদের বার করতে বলেছে কতজন তাঁতি লাগবে। তাহলে তাঁতির সংখ্যা মানে জনসংখ্যাটা আমরা শেষে রাখবো। এখানে আমি লিখে দিচ্ছি শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা, তারপরে লিখো তুমি সময় বা দিন সংখ্যা ব্র্যাকেটে, আর এপাশে লিখো তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা। ঠিক আছে, 3টা জিনিস আমরা লিখে দিয়েছি। এরপর দেখো কটা শাড়ি, 210টা শাড়ি। সময় কত? 12 দিন। কতজন তাঁতি? 14 জন। তাহলে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। এরপর পুজোর সময় হচ্ছে অর্ডার এসছে, 10 দিনের মধ্যে কিন্তু করতে হবে 300টা শাড়ি। তাহলে 10 দিনের মধ্যে 300টা শাড়ি করতে হলে আর কতজন তাঁতিকে নিয়োগ করতে হবে? ঠিক আছে, তাহলে কি করব, একবার শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা কি সম্পর্ক দেখব, আরেকবার সময়ের সঙ্গে তাঁতির সংখ্যার কি সম্পর্ক দেখব। দেখো শাড়ি যদি বেশি তোমাকে বুনতে হয় তাহলে তাঁতির সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। যত শাড়ি বাড়বে তাঁতির সংখ্যা তত বাড়াতে হবে। তাহলে একটা উদাহরণ দিই। পুজোর সময় ধরো 5 জন তাঁতি 10টি কাপড় বুনছে একদিনে। 5 জন তাঁতি 10টি কাপড় বুনছে। এবার অর্ডার চলে এসছে 5টার জায়গায় ধরো 50টা শাড়ির দরকার। তখন কি আর এইটাই হবে? আরও নিশ্চয়ই তাঁতির সংখ্যা বাড়াতে হবে, তবে তো তাড়াতাড়ি কাজটা হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে শাড়ির সংখ্যা যত বাড়বে তাঁতির সংখ্যা বাড়াতে হবে, শাড়ির সংখ্যা কমলে তাঁতির সংখ্যাও কম হবে। তাহলে এই দুটির মধ্যে কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়াতে হবে, শাড়ির সংখ্যা কমলে তাঁতির সংখ্যা কম লাগবে। তাহলে আমি লিখে দিচ্ছি যে শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যা বা তাঁতির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবং এরপর সময়ের সঙ্গে তাঁতির সংখ্যা। যদি শাড়ির সংখ্যাটা স্থির থাকে মানে একই থাকে, দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার কি সম্পর্ক হবে? দিন যত বেশি তাঁতির সংখ্যার পরিমাণ তত কম, দিন যত কম তাঁতির সংখ্যার পরিমাণ অনেক বেশি। উদাহরণ দিই, ধরো শাড়ির সংখ্যা আমি ধরছি 10, এটা ফিক্সড, শাড়ির সংখ্যা কমেওনি বাড়েওনি। 5 জন তাঁতি, তাঁতি কজন? 5 জন।
ধরো 10টা শাড়ি বুনছে 5 দিনে, 5 জন তাঁতি 10টা শাড়ি বুনছে 5 দিনে। তাঁতির সংখ্যা যদি বাড়ি দিই, 5-এর জায়গায় ধরো আমি 10টা করে দিলাম, এই 10টা শাড়ি বুনবে অনেক কম দিনে। শাড়ির সংখ্যা যদি একই থাকে, দেখো তাঁতির সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে, কম দিনে এই শাড়িগুলো বুনে দেবে। আর যদি তাঁতির সংখ্যা কমিয়ে দিই, 10-এর জায়গায় তুমি 1 করে দাও, তাঁতির সংখ্যা যত কম হবে অনেক দিন তার টাইম লাগবে, একা আর কত করবে, টাইম বেশি লাগবে। এই দুটির মধ্যে ওই জন্য কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে সময় ও তাঁতির সংখ্যা বা তাঁতির সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে তোমরা উদাহরণ দিয়ে বুঝবে ব্যাপারটা, তাহলে খুব সহজেই এগুলো করতে পারবে। তাহলে অতএব তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা সমান 14 একা আছে, এখানে বসিয়ে দাও। তাহলে এইটার সঙ্গে এটা কি সম্পর্ক ছিল, সরল সম্পর্ক। সরল মানেই নিচ থেকে উপর। প্রথমে 300 লিখো, 300, তার নিচে 210 গুণিত, এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে উপর থেকে নিচ, 12 তার নিচে 10। শুধু এইটুকু কাজ, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, ঠিক আছে? এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও। 3 7 21, আবার 7-এর সঙ্গে 14 কাটো, 2 করে দাও, 12 দুগুণে কত, 24। তাহলে এই যে অর্ডার এসছে 300টা শাড়ির, তাঁতির সংখ্যা কত হচ্ছে, 24টা। আগে ছিল কটা, 14টা। তাহলে কত বাড়িছে, কতজনকে নিয়োগ করেছে, 24 থেকে 14 বাদ দিয়ে দাও, 10 জনকে নিয়োগ করেছে। তাহলে 300টা শাড়ি 10 দিনে করতে হলে মোট 24 জন তাঁতির দরকার, তার মধ্যে আছে 14 জন। কতজনকে নিয়োগ করতে হবে, আর 10 জনকে নিয়োগ করতে হবে, তবেই তো 24 জন হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু মনে করে তোমাকে শেষে করতে হবে, এটা কিন্তু উত্তর নয়, এটা থেকে এটা বিয়োগ করো তবেই উত্তরটা আসবে। তাহলে এখানটাই লিখে দাও, অতএব আরও 24 - 14, 10 জন তাঁতিকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, নিয়োগ করতে হবে, তবেই উত্তরটা আমাদের হবে। বুঝতে পেরেছ? শুধু শেষে তোমাকে বিয়োগটা করে বলতে হবে যে কতজনকার নিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আর 10 জনকে নিয়োগ করতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমরা পরের পার্টে 8-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।